কুইট ইন্ডিয়া মুভমেন্টকে লেখেন। ঠিক আছে। ওকে, রাজীব, মঞ্জুশ্রী, পল্লবী, নার্গিস, লুসি, চেরুনো। ঠিক আছে, পরের প্রশ্ন। আচ্ছা, আর এবার আমরা নেক্সট পড়াতে চলে যাই। দেখো, আজকে আমরা শুরু করব নেতাজি এবং আজাদিন বাহিনী বা আইনে। দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বলার তো অনেক কিছু আছে, অনেক কিছু বলার আছে। বর্তমান নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে, নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে অপমান, কথা ভেঙে দেওয়া হয়, এই নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে। এটা পশ্চিমবঙ্গে হবে আমরা কোনোদিন ভাবতে পারিনি, কিন্তু এটা হচ্ছে, দেখতে হচ্ছে। আর কারা করছে, হ্যাঁ, এটা মানে এটাও মানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কথা হবে, এটাও আমাদের মানে আমরা কোনোদিন ভাবিনি যে এরকম নেতাজিকে নিয়ে এরকম কেউ কথা বলে, কোনোদিন ভাবিনি। মানে এটা বলা তো দূরের কথা, কোনোদিন ভাবিনি, কিন্তু সেটাও হচ্ছে। অ্যাকচুয়ালি কি বলেছে আমি তো শুনিনি। নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে কি হয়েছে? হ্যাঁ, কে অপমানটা করলো কে? অপমান তো অনেকেই করছে, অনেকেই, মানে অনেকেই করছে, সোশ্যাল মিডিয়াতে সব এইসব করছে। হুম। এখন যারা করছে তারা মূর্খ, মানুষ কিন্তু অসুস্থ, এই জন্য। যারা করছে আর কি বলবে, যারা অনেকে আছে তো, অনেকেই করছে, তো সেই সমস্ত নিয়ে তো অসুস্থ বলা ছাড়া ওদের আর কোনো মানে এরা না, হয়তো পড়াশোনা করেনি, বই টই পড়েনি কোনোদিন, ঠিক আছে, পড়াশোনা করেনি, শেখেনি ইতিহাস কি সেটাও শেখেনি, ইতিহাসে তার অবদানটা কি সেটাও হয়তো জানে না, ঠিক আছে, সেই কারণে এরকম কথা বলে। যাই হোক, নানা ধরনের সব মানুষ রয়েছে, তো এবার যারা এসব বলছে খারাপ লাগে। যাই হোক, তো আমাদের ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান কি সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে জানবো, এবং ভবিষ্যতে আমরা আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই সমস্ত বিষয় নিয়ে মানে মানে নেতাজিকে নিয়ে কোনো খারাপ কথা না বলতে পারে, সেটাও আমাদের দেখার দায়িত্ব। আহ, সেটা কিভাবে হবে? সেটা হবে শিক্ষা দেওয়ার মাধ্যমে, শিক্ষা বিস্তারের মাধ্যমে। একটা সোসাইটিতে আমরা রয়েছি, সেই সোসাইটিতে নেতাজিকে নিয়ে ভালো মন্দ কথা বলা, সেটা তুমি কখন বলবে? এই যে স্বাধীনতা সংগ্রাম হয়ে গেল, স্বাধীনতা দিবস হয়ে গেল, তুমি সেখানে কথা বলো, নেতাজিকে নিয়ে দু চারটে বক্তৃতা দাও, কথা বলো, তাহলে তোমাদের আশেপাশে যে 10-20 জন বা 50 জন যারা শুনছে তোমার কথা, তারাও শিখতে পারবে। ঠিক আছে, দিয়েছো কেউ? সুমনা, তুমি তো সোসাইটিতে বিশাল আহ, কি স্যার? আয়োজন করে নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করলে, হ্যাঁ, 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 হ্যাঁ। নেতাজি সুভাষকে নিয়ে কিছু বলেছো? অবদান কি? বলেছে বলতে সবাই অনেকেই বলেছে। আর আমি আমার গানের পারফরমেন্স ছিল, গান করেছি, আহ, প্রোগ্রাম ছিল। কে বলেছে, কেউ কে কি বলেছে, একটু শুনে দেখি, কেউ বলেছে? তুমি গান করো, একদিন শোনাবো। না, না, আমি এখন শোনাবো। চলো, তাহলে তোমরা আশা করি বলবে পরবর্তীকালে। হুম। দেখো, ভারতবর্ষে যখন 1942 সালে যখন আগস্ট আন্দোলন অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলন যখন শুরু হয়েছিল, এবং তারপরে আস্তে আস্তে সেই ভারত ছাড়ো আন্দোলন মানে সূচনা পর্বে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় ফিল করেছিল যে যখন ওই যে তাকে কংগ্রেস ছাড়তে হয়, এবং কংগ্রেস যখন সে ফরওয়ার্ড ব্লক গঠন করেন, তো তখন তিনি ভেবেই নিয়েছেন যে ভারতবর্ষে থেকে, ভারতবর্ষে যে মানে নিজেদের মধ্যে সমস্যা, একটা বাড়ির মধ্যে সমস্যা হলে তাহলে তুমি বাড়ির সমস্যা সামলাবে নাকি দেশের স্বাধীনতা করবে? তো নেতাজি সুভাষ বসু যখন বুঝতে পারলেন যে কংগ্রেসের থেকে, কংগ্রেসের মধ্যে গন্ডগোল হচ্ছে, একটা পন্থী তৈরি হয়েছে, একটা হচ্ছে এখন যেমন বিভিন্ন ধরনের পন্থী হয়ে যায়, সেরকম বিভিন্ন ধরনের তখন গান্ধীজি পন্থী ছিল, নেতাজি পন্থী ছিল, তো এই ভাগাভাগি একে মানে একটা কাজ করতে গেলে কারোর মত মানে নেতাজির কোনো কাজ করতে গেলে তাদের মতামত মিলবে না, বা তারা সাপোর্ট করবে না, তারা করতে গেলে নেতাজির সঙ্গে মিলবে না। তো
অভ্যন্তরীণ যে প্রবলেম দেখা দিয়েছিল, গান্ধীজি এই নেতাজি সুভাষ বসু বুঝতে পেরেছিল যে ভাই ভারতবর্ষে থেকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য মানে কাজ করা বৃথা সময় নষ্ট। সেই কারণে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি মনস্থির করে নিয়েছিলেন যে আমাদের ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রাম আনা যাবে একমাত্র বিদেশি শক্তির সাহায্যে। সেই কারণে তিনি ভারতবর্ষে আর কোনো কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে আলাপ আলোচনা করে শান্তিপূর্ণভাবে মিটিং করে ইংরেজরা কখনো তাদের ভারতবর্ষকে স্বাধীনতা দেবে না, ঠিক আছে। এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য নেতাজির যে দৃষ্টিভঙ্গি, তার যে চিন্তা ভাবনা, তার যে কার্যকারিতা, সেটাও কিন্তু ইংরেজরা অনুভব করেছিলেন, তারাও বুঝতে পেরেছিলেন। ওকে, তো সেই কারণে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে কারণ গান্ধীজির সঙ্গে মেলেনি, গান্ধীজির যে চিন্তা ভাবনা সেটা নিয়ে মেলেনি। গান্ধীজি ইংরেজদের সঙ্গে গান্ধীজির যে কোঅপারেশন, সেটা তো নেতাজির সঙ্গে হবে না বা হয়নি। ফলে গান্ধীজির সঙ্গে যেমন ইংরেজদের একটা সমঝোতা ছিল, নেতাজির সঙ্গে সেই বিষয়টা ছিল না। ফলে ইংরেজরা সহজে অনুধাবন করতে পেরেছিল যে তার প্রধান শত্রু অর্থাৎ ইংরেজ সরকারের প্রধান শত্রু হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। কারণ তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য বিদেশি শক্তির সাহায্যে অর্থাৎ বাইরে গিয়ে, ভারতের বাইরে গিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য যে মনস্থির করেছিলেন বা তার যে চিন্তা ভাবনা, সেটা সম্পর্কেও তারা ইংরেজরা ভালো ওয়াকিবল ছিল। সেই কারণে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সঙ্গে চলাকালীন কিন্তু গান্ধীজি এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভারত রক্ষা আইনের মাধ্যমে গ্রেপ্তার করে। কত সালে? 1940 সালে জুন মাসে নেতাজি চন্দ্র বসুকে গ্রেপ্তার করে। ওকে, গ্রেপ্তার করে কারাগারে বন্দি করে রাখে। কিন্তু কারাগারে তখন তিনি কিছু না খেত না, জোর করে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু খাওয়াতে পারেনি। ফলে সেই কারাগারে অসুস্থ হয়ে পড়ে এবং সেই অসুস্থতা হওয়ার পরে তাকে ঘরে নিয়ে চলে আসে, গৃহবন্দী করে রাখা হয়। ওকে, মানে সেটা আমরা সিনেমাতে প্রত্যেকে দেখেছি, একটা মুভি রয়েছে, তোমরা প্রত্যেকে দেখেছো। তো ওই ঘরেতে পুলিশের বলছি পাহারাতে তাকে রাখা হয়। ওকে, তো সেই সময় সুভাষচন্দ্র বসু স্থির করে নিয়েছিলেন যে এখানে থাকা আর চলবে না, এখানে থাকা যাবে না। ফলে কি হয়, সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসু তার ওই ওই ডিসেম্বর মাসে, ঠিক আছে, পুলিশের দৃষ্টি, হ্যাঁ হ্যাঁ, পুলিশের চোখে ফাঁকি দিয়ে, ঠিক আছে, ঘর থেকে বেরিয়ে যায়। এবং সেই বেরিয়ে যাওয়ার গল্পটা বা সিনেমাটা তোমরা দেখেছো, ঠিক আছে। ওই যে রাতে ডিসেম্বর মাসে নেতাজি সুভাষ বসু বাড়ির সকলকে বলে দিয়েছিলেন এবং এর আগে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছিল, কংগ্রেসে না, ওই কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ করেছিল, ঠিক আছে, লাহোরের, কাবুল, এ ওখানকার এই কমিউনিস্ট পার্টির সঙ্গে যোগাযোগ করে তিনি বলে দিয়েছেন যে এই তারিখে আমরা বেরোবো। এবং তার ভাইঝি, নেতাজি সুভাষ বসুর ভাইঝি, একমাত্র ভাইঝিকে বলেছিল যে আমি এরকম এরকম হবে, প্রায় 18 দিন না 25 দিন ওই ঘরের ভেতরে অনশন করে সে যোগী হয়ে যাবে, ঠিক আছে, যোগী হবে, সেই কারণে কারোর সঙ্গে দেখা করবে না। তো সেই মুহূর্তে মানে 18 দিন পরে আর কি, বা 20 দিন পরে এরকম দরজা খুলবে, দরজা খুলে ওই ভাইজিটা সবকিছু জানে। তো তার আগে কিন্তু নেতাজি সুভাষ বসু বাড়ি থেকে বেরিয়ে যায় সকলের চোখে ফাঁকি দিয়ে, এবং বলে দেয় যে আমি দক্ষিণ ভারতে এরকম যে যোগী হয়ে যাবে, দক্ষিণ ভারতে চলে যাবে, পুডুচেরিতে চলে যাবে। ওকে, তো এবার 18 দিন না 20 দিন পরে যখন দরজা খুলে, তো ওর ভাইজি সবই জানে, সবাইকে জানিয়ে দেয় যে এরকম এরকম কাকা চলে গেছে, কাকা চলে গেছে, ঠিক আছে, কাকা নেই। এবার সবাই তো জেনে গেছে, এবার পুলিশরাও ভয় পেয়ে গেছে। এবারে সঙ্গে সঙ্গে পুলিশ ইংরেজরাও যখন দেখলো যে নেই, তখন দক্ষিণ ভারতে তারা মানে সার্চ করতে লাগলো। এবারে নেতাজি তো উত্তর ভারতে চলে গেছে, ঠিক আছে, কিরকম বুদ্ধি দেখেছে, বলে দিয়েছে যে আমি যোগী হয়ে পডুচেরিতে থাকবো। এবারে পুলিশরা দক্ষিণ দিকে চলে গেছে আর ও উত্তর দিকে চলে গেছে, ঠিক আছে। তো সেই দিন রাতে ওই তার ভাইপো শিশিরকে নিয়ে প্রথমে কলকাতা এলিগেন্ট রোড থেকে বেরিয়ে কোথায় গেল,
ওই পাটনাতে ওর মানে কে ছিল ওর দাদা, ওই দাদাটার নাম কি গো? আহ, দাদাটার নাম কি গো, মনে আছে কারোর? শিশু কুমার ঘোষ। হ্যাঁ, দাদার বাড়িতে দাদার নাম মানে দাদা কাকু কাকু বলেছিল, হ্যাঁ কাকু মানে সুভাষের, সুভাষকে কাকু বলেছে, তার মানে হচ্ছে ওর কি হবে? ভাই। না, ভাইপো ভাইপো, হ্যাঁ ঠিক ভাইপো, ভাইপোর কাছে চলে যায় ঝাড়খণ্ডে না বিহারে, ওখান থেকে ট্রেনে করে কাবুলে যায়। ওকে, তো ঘর থেকে কবে বেরিয়েছিল? 1941 সালে জানুয়ারি মাসে, ঠিক আছে, 1941 সালে জানুয়ারি মাসে সকলের দৃষ্টি এড়িয়ে কলকাতা থেকে ত্যাগ করে কাবুলে চলে যায়। ওকে, এবং কাবুল থেকে আফগানিস্তান, এবং কাবুল থেকে যখন আফগানিস্তানে যায় তখন সেই দুর্গম পাহাড়ি অঞ্চল, ঠিক আছে, সঙ্গে ওই একজন কমিউনিস্ট নেতা ছিল চিমা, তাকে সঙ্গে নিয়ে সেই পথ দেখিয়ে নিয়ে যায় কাবুলে, সরি কাবুল থেকে আফগানিস্তানে নিয়ে যায়। তো আফগানিস্তানে যখন ওই এমবিসির সঙ্গে দেখা করতে যায় সেই সময়, তো তখন তো নানা ধরনের সমস্যা তৈরি হয়, দেখা করতে দেবেই না, তখন ওই বেটে মতো ওই সীমানাকে তাকে তো বার করে দেয়। এবারে সুভাষ বসু কি হয়, ও বুদ্ধি করে আহ, মানে ভেতরে ঢুকে যায়। তো ওখান থেকে আফগানিস্তানের সঙ্গে কাবুলের যে আফগানিস্তান, সেখান থেকে রাশিয়ায় চলে যায়। ওকে, রাশিয়া থেকে এরকম ভাবে তারপরে রাশিয়া সাহায্যের জন্য যায় আর কি। রাশিয়ায় কেন যায়? সাহায্যের জন্য, রুশ সাহায্যের জন্য। কিন্তু সেই সময় যে মানে মিত্রপক্ষ ছিল, সেই মিত্রপক্ষ কখনো তো ইংরেজদের সঙ্গে, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে সাপোর্ট করবে না তারা, এরা রাশিয়া কিন্তু মিত্রপক্ষের সঙ্গে ছিল, তো রাশিয়ার সাহায্য পাওয়া যাবে না, সেইখানে রাশিয়া থেকে সে মানে প্রত্যাখ্যান হয় এবং রাশিয়া থেকে চলে যায় জার্মানিতে। কারণ জার্মানি অক্ষ শক্তি। ওকে, জার্মানি অক্ষ শক্তি, অক্ষ শক্তি মানে কি? ইংরেজদের শত্রু। তো ইংরেজদের শত্রু, তো শত্রু শত্রু আমার বন্ধু। তো নেতাজি সুভাষচন্দ্র বসু এটাই করেছিল, যে শত্রু শত্রু আমার বন্ধু, অর্থাৎ শত্রু ইংরেজরা আমার শত্রু, তাহলে ইংরেজরা ইংরেজদের শত্রু কারা? জার্মানি, জাপান, এরা হচ্ছে ইংরেজদের শত্রু। তো ওখান থেকে রাশিয়া থেকে চলে যায় জার্মানিতে। ওকে, জার্মানি হিটলারের সঙ্গে তিনি দেখা করেন এবং জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সকল মানে মানে বন্দী ছিল আর কি, গৃহ মানে যাদের ভারতের মানুষ আর কি, ভারতের যে যোদ্ধারা, তারা জার্মানির হাতে যারা বন্দী হয়েছিল তাদেরকে নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই মানে জেলেতে যায় আর কি। তাদের সেখানে গিয়ে যখন কথা বলে, আহ, তখন যে সমস্ত বন্দিরা ছিল আর কি, ভারতীয় সৈনিকরা ছিল সেখানে, ভারতের বিভিন্ন প্রদেশের থেকে বিভিন্ন মানুষ সেখানে ছিল, তো সকলের আহ, সঙ্গে নেতাজি সুভাষ বসু সাক্ষাৎ করে, এবং তাদের তো মেন্টালিটি খুবই খারাপ ছিল। সেখানে নেতাজি সুভাষ বসুর কনসালটেন্ট করে আর কি, তাদেরকে এমন ভাবে দীক্ষিত করে একদম, মানে নেতাজি সুভাষ বসুর কথায় আর কি তারা মানে জান দিয়ে দেবে। তো সেখানে ওরকম 400 জন, 400 মতো ওই সেনা মানে সৈনিক আর কি বন্দী ছিল জার্মানির হাতে, তাদেরকে নিয়ে নেতাজি সুভাষ বসু তৈরি করেন, আজাদ হিন্দ ফৌজ তৈরি করে। ওকে, আজাদিন ফৌজ তৈরি করে এবং সেখানকার যে সৈন্যরা ছিল তাদের তারা যে নেতাজির প্রতি যে দেশপ্রেম, নেতাজির যে দেশপ্রেম, সেটাকে উদ্বুদ্ধ বা সেটাকে দেখে সেই সমস্ত বন্দী ইন্ডিয়ানরা তাকে নেতাজি আখ্যা দেয়। ওকে, আমরা যে নেতাজি নেতাজি বলি, তারা এই নেতাজি নামটা কারা দেয়? জার্মানি থেকে কিন্তু এই নেতাজি সুভাষচন্দ্র বসু এই নামটা পেয়েছে, অর্থাৎ জার্মানির যে বন্দী সৈন্যরা তাদের থেকে এই নামটা পেয়েছে। এবার জার্মানিতে যখন থাকে আর কি, থাকাকালীন সেই সময় নেতাজি সুভাষ বসু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য তিনি কিভাবে ভারতবর্ষের মানুষদেরকে উজ্জীবিত করা যাবে, স্বাধীনতা সংগ্রামে মানে তাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সেই জন্য তিনি সেখান থেকে বেতারের মাধ্যমে আহ, বেতারের মাধ্যমে তিনি প্রচার করতে থাকেন, এবং সেই কারণে সেখানে তিনি অর্থাৎ 1942 সালে জানুয়ারি মাসে তিনি আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র স্থাপন করেন, এবং সেখান থেকে ভারতবর্ষের স্বাধীনতার জন্য তিনি বার্তা দিতেন, এবং সেই বার্তা শোনার জন্য ভারতের যে মানুষরা তারা কিন্তু ব্যাপকভাবে আর কি সাড়া দিয়েছিল। ওকে, খুব ভালো মানে ব্যাপকভাবে সাড়া মানে তার কথা শোনার জন্য মানুষ মানে
অধীর আগ্রহে বসেছিল, বসে থাকতো আর কি। ঠিক আছে? তো সেই সময় যখন জাপানে ছিল, এই জার্মানিতে যখন ছিল সেই সময় আর কি, সেইখানে থাকাকালীন নেতাজি সুভাষচন্দ্র বসু, তো আমরা সিনেমাতে দেখেছি সেখানে একটা মানে একটা মেয়ের সঙ্গে আর কি মানে বিয়ে করে। নামটা হচ্ছে কি, রিটা, তাই তো ডালিয়া? রিটা, রিটা তো? এমিলি সেঙ্কেল। হ্যাঁ? এমিলি সেঙ্কেল তো। কি? এমিলি এমিলি সেঙ্কেল তো ওর মিসেসের নাম। এমিলি 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 সেঙ্কেল। 1935 পরিচয় হয়, 1937 সালে বিয়ে হয়। অর্নাল্ডো রিটা নাকি একটা নাম। অরল্যান্ডো মজোতা নাম নিয়ে, ফলস নাম নিয়ে উনি গিয়েছিলেন আফগানিস্তান থেকে। হ্যাঁ, আপনার নাম নিয়ে গেছিল, কিন্তু ওখানে একটা মেয়ের সঙ্গে যে বিয়ে করেছিল সেই মেয়েটার নাম কি? কিন্তু ওটা ফলস এর, ও মেয়েটাও বলতে পারছো না। সিনেমাতে দেখিয়েছে তো, ফলস কি করে হবে? সিনেমা তো অনেক কিছু দেখাচ্ছে। তাহলে বিয়ে করেনি বলছো? সিনেমাতে তো এটাও দেখাচ্ছে গুমনাই হ্যাঁ, বাবাই নেতাজি। ঠিক কথা। এবারে ওখানে বিয়ে করবে কখন? এই অল্প সময়ের মধ্যে সে গেল। এমিলি সেঙ্কেলের ইন্ডিয়ার একজন কালকে দেখলাম ডক্টর, উনি ওনারই এখন বয়স প্রায় 90+। উনি কালকে দেখলাম ফেসবুকে লিখেছেন যে আমি নিজে এমিলি সেঙ্কেলের সঙ্গে কথা বলেছি। উনি নিজেই বলেছেন এমিলি সেঙ্কেল যে ওনার সঙ্গে আমার ও মানে এমিলি সেঙ্কেল কি বলে ওটাকে, মানে ডক্টর টাইপের, ডক্টর ঠিক নয়, কি বলবো, মানে যখন সুভাষচন্দ্র বোস অসুস্থ ছিলেন তখন উনি ওনার টেক কেয়ার করেছিলেন। তো সেই ক্ষেত্রে ওনার সঙ্গে ওনার নাম জড়িয়ে গিয়েছিল, কিন্তু নাকি এমিলি সেঙ্কেল নিজেই বলেছেন যে যার ব্রতই দেশকে স্বাধীন করা, সে কখন আমার সঙ্গে বিয়ে করবে আর কখন সম্পর্ক রাখবে, নাকি নিজে বলেছেন। এবার কাকে বিশ্বাস করবে? অ্যাকচুয়ালি আমাদের দেশের সব থেকে বড় মিস্টেক হচ্ছে, তাতে কিন্তু লেখা আছে ওই গাজিয়া কথাটা সত্যি যে উনি কিন্তু নিজেকে নিজে আজীবন ব্রহ্মচারী বলে ডিক্লেয়ার করেছিলেন যতদিন উনি এলাহাবাদে ছিলেন। যেটা আমরা গুমনামি বাবার যে সেগমেন্টে দেখি না, ওই রিপোর্টটা যদি আপনি কোনো সময় ভালো করে দেখেন, ওখানে কিন্তু উনি আজীবন ব্রহ্মচারী নিজেই বলেছেন নিজেকে। অ্যাকচুয়ালি নেতাজি এমন একটা মিস্ট্রি, আজ পর্যন্ত কেউ সপক্ষে পুরোপুরি যুক্তি দেখাতেও পারছে না এবং পুরোপুরি সত্যি কথা কেউ বলতেও পারছে না, ওই জন্য সবকিছুই অনুমান। উনি এমন একটা মিস্ট্রি হয়ে রয়ে গেছেন, মানে যে যা বলছে আমরা তাই শুনছি, কিন্তু পুরোটাই মিস্ট্রি। এত মিস্ট্রি কেন ওনাকে নিয়ে দেশের আমাদের দেশের লোকরাও পর্যন্ত ওকে সাপোর্ট করতে পারছে না? কি এত মিস্ট্রি লোকের তাহলে মধ্যে? বিয়ে যেটা করেছে, আমরা যেটা দেখছি মানে সিনেমাতে যেটা দেখাচ্ছি, তাহলে বিয়ে করেন সত্যি তাই বিয়ে করবে কখন? সে ওই অত রোমান্স করার অত সময় আছে তার? সারা পৃথিবী মানে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম নিয়ে এত তার চিন্তা ভাবনা, মানে ওই সময়ের মধ্যে সে জার্মানি জাপান এই সব করে বেড়াচ্ছে। হ্যাঁ, সে বিয়ে করার জন্য তার মেন্টাল স্টেবিলিটি দরকার, যে ভাই হ্যাঁ আমি বিয়ে করবো। আমার মানে একটা সাধারণ মানুষ। আবার বলছে উনি নাকি বাড়িতে দাদাদের পাঠিয়েছিলেন যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মানে মিসেস আর বাচ্চার জন্য এ করা হয়। তখন নাকি ওনার মিসেস প্রেগনেন্ট ছিলেন, তখন বাচ্চা জন্ম হয়নি, যেন লক্ষ্য রাখা হয়। এগুলো মানা যায়? এগুলো নাকি উনি চিঠি লিখে ওনাকে নাকি পাঠিয়েছিলেন। হুম। সব সময় ওনার বাড়ির চারপাশে ভারতের গোয়েন্দা সবসময় ঘোরে, তখন নেতাজির তরফ থেকে কোনো চিঠি চলে আসে। এগুলো কি মানে কোন দেশের? তাহলে নেতাজি নেতাজি নিয়ে এত যে আমরা চিৎকার করি, আমার দেশের লোকই তো তার শত্রু, হ্যাঁ, তার সম্পর্কে প্রপার ইনফরমেশন কেউ দিতে পারে না। সে তো দেশের মানুষরা তো সত্যি। সারাক্ষণ নেতাজির তো ফ্যামিলি মানে এখন নয়, কিন্তু ওনার বাড়ি এখনই গোয়েন্দাটা থাকে, কারোর সঙ্গে যদি কোনোভাবে লিঙ্ক করার চেষ্টা করা যায় তো বলতে ওনাকে সঙ্গে নেতাজি সঙ্গে আচ্ছা, পুলিশের হাতে তুলে দেওয়া মেয়েটা হবে। এখনো বেঁচে আছে শুনলাম। ঠিক আছে? ওনার মেয়ে এখনো বেঁচে আছে, আমি দেখেছি। এই তো কালকেই দেখালো অনিতা পাপ। হ্যাঁ, ও যদি বেঁচে থাকে তাহলে বেঁচে থাকলে ডিএনএ টেস্ট করলে তো বোঝা যাবে যে আহ, নেতাজির সন্তান কিনা। ডিএনএ টেস্ট করলে তো। একবার মুখার্জি কমিটি ঘটনা ছিল যখন, তখন নাকি ওনাকে ডিএনএ চাওয়া হয়েছিল, উনি তখন দিতে রাজি হবেন। তাহলে ডিএনএ টেস্ট দিতে চাইছি না, তাহলে ডিএনএ টেস্ট দিতে চাইছে না মানে কিছু তো একটা কেস আছে। ট্রু, ওনার আপন লোকেরাও বলে না। নেতাজির ফ্যামিলিও কিন্তু মানে ফ্যামিলিও কিন্তু পরোক্ষভাবে হয়তো জড়িত রয়েছে। ওনার শুধু একটা ভাই শরৎচন্দ্র বসু, উনি একমাত্র নেতাজির হয়ে কাজগুলো কিছু কিছু করে গেছেন। উনি মারা যাওয়ার পর ওনার ফ্যামিলি পুরোপুরি নেতাজির নামটাকে ইউজ করে চলেছে, ওই জন্য উনি বাড়িও ফেরেননি আমার মনে হয়। বুঝে গেছেন বাড়ির লোকরাও কেমন। যাই হোক আর কি, যাই হোক আর কি, দেখা যাবে নেতাজি নিয়ে আরো, আর কিছু হবে না।
হবে নেতাজি না, যেটুকু বছর বাকি ছিল সব শেষ করে দিয়ে চলে গেছে। নেতাজিকে নিয়ে অপমান করছি, নেতাজি করছি, এসব মানুষের এই মানুষ। যে বললেন ভোটটা হয়েছিল 1580 জন ভোট দিয়েছে, 1377 জন যারা মাইকে ভোট দিয়েছে, তাহলে ওই 1377 জন কি নেতাজি সাপোর্টার ছিল? তারাও শত্রুই ছিল। হুম, ওটাই। চলো তাহলে, তো এই সময় আর কি 1942 সালে, এরপরে আসি চলো। তো 1942 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু আহ, কি হয়, আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র স্থাপন করেন। ওকে, এবং সেখান থেকে নিয়মিতভাবে ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রচার করতে থাকেন। এবং তারপরে ওই যে, তাহলে জার্মানিতে থাকাকালীন তাহলে কি কি করেছিল? প্রথম হচ্ছে, তিনি আজাদিন ফৌজ গঠন করেছিল জার্মানিতে থাকা সৈন্যদের নিয়ে, অর্থাৎ ভারতীয় সৈন্য, জার্মানির সৈন্য না, ভারতীয় সৈন্যদের নিয়ে তিনি আজাদিন ফৌজ গঠন করেছিলেন। এবং 1942 সালে তিনি আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র স্থাপন করেছিলেন জার্মানিতে। কোথায়? বার্লিনে। ওকে, চলো আচ্ছা লিখো, লিখতে লিখতে আমরা এরপরে স্টেপে যাব। তাহলে লেখো। তাহলে এত দূর যতটুকু আমি বললাম একটু লিখে নাও, নাহলে বলতে গেলে তাহলে পুরোটাই অনেকটা সময় চলে যাবে, লেখা হবে না। তাহলে লেখো, আর তারপরে পরের স্টেপটা আমি এরপরে বলছি। চলো তাহলে, নেতাজি এবং আজাদিন বাহিনী বা ইন্ডিয়ান ন্যাশনাল, হ্যাঁ আজাদ আইনে হেডিং করো। প্রথম পয়েন্ট লেখো, লেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বৈদেশিক শক্তির সাহায্যে নেতাজি ভারতের স্বাধীনতা সংগ্রামের স্বপ্ন দেখেছিলেন। স্যার একবার রিপিট করুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নেতাজি বৈদেশিক শক্তির সাহায্যে ভারতের স্বাধীনতা লাভের স্বপ্ন দেখেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নেতাজি, হুম, আমি বলুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নেতাজি। একটু মানে নিজের মতো করে লেখো না, আমি তো বলছি একটা, বললাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে, একদম আমার কথাই কথা লিখতে হবে তার কোনো মানে নেই তো। লেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নেতাজি সুভাষ বসু, নেতাজি বৈদেশিক শক্তির সাহায্যে ভারতের স্বাধীনতা সংগ্রামের স্বপ্ন দেখেছিলেন। নেক্সট, ব্রিটিশ সরকার সুভাষচন্দ্রের উদ্দেশ্য সম্পর্কে সতর্ক ছিলেন। ব্রিটিশ সরকার সুভাষচন্দ্রের উদ্দেশ্য সম্পর্কে সতর্ক ছিলেন। তাই তার চরম শত্রু, অর্থাৎ ব্রিটিশদের চরম শত্রু সুভাষ চন্দ্র বসুকে 1940 সালে 2রা জুলাই ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করেন। ভারত রক্ষা আইনে। আরেকবার আরেকবার বলুন। তাই স্যার একটু বলুন। ব্রিটিশরা তার চরম শত্রু সুভাষ চন্দ্র বসুকে ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করে 1940 সালে 2রা জুলাই। এখানে প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট, প্রতিটা প্রশ্ন, মানে প্রতিটা প্রশ্ন থেকে মানে পরীক্ষায় প্রশ্ন হবে এবং পরীক্ষায় এসছে, ঠিক আছে? মানে প্রতিটা প্রশ্ন পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষাতে, প্রতিটা পয়েন্ট। ওকে, যেগুলো বলছি ভালো করে লিখবে। কত ডেটটা বললেন? 1942-এর 1940 সালে 2রা জুলাই। নেক্সট, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কলকাতায়, ছিলেন কোন কারাগারে রেখেছিলেন? হ্যাঁ কোন কারাগারে ওনাকে রাখা হয়েছিল? কলকাতায় কারাগারে, মানে কলকাতা কারাগার মানে তখন তো আলিপুর সেন্ট্রাল জেল।
আচ্ছা আচ্ছা। অসুস্থ হয়ে পড়ায়, কারাগারে অসুস্থ হয়ে পড়ায় কলকাতায় নিজ গৃহে পুলিশি পহরায় রাখা হয়। কলকাতায়? নিজ গৃহে, মানে এলগিন রোডে যে বাড়ি রয়েছে সেখানে, ওখানে তাকে পুলিশের পহরাতে রাখা হয়। হাউস অ্যারেস্ট? হ্যাঁ, 1940 সালে 5ই ডিসেম্বর, মানে বাড়িতে কখন আনা হয়? 1940 সালে 5ই ডিসেম্বর। ওকে, এই সময়ে তিনি বাড়িতে থাকেন এবং মোটামুটি সুস্থ হয়ে পড়েন, বাড়িতে খাওয়া দাওয়া করেন। তো এই সময় আর কি তিনি প্ল্যান করেন যে না, এখানে থাকলে হবে না, এখান থেকে আমাকে বেরোতে হবে। সেই উদ্দেশ্যে 1941 সালে 17ই জানুয়ারি তিনি কলকাতায় ত্যাগ করেন। পুলিশের সতর্ক, মানে সমস্ত যে বেড়া ছিল, সমস্ত বেড়া তিনি ভেদ করে 1941 সালে 17 জুলাই সদ্য, কত বললেন কেটে যাচ্ছে কথাটা? হ্যাঁ, আরেকবার সালটা বলুন, কেটে যাচ্ছে। 1941 সালে? হ্যাঁ, লেখো 1941 সালে 17ই জুলাই, এই যে 17ই জানুয়ারি, ডিসেম্বর মাসে, মানে সরি জানুয়ারি মাসে, শীতকালে 1941 সালে 17ই জানুয়ারি তিনি কলকাতা ত্যাগ করেন। কলকাতা ত্যাগ করে কলকাতা থেকে কাবুল, কেটে বললেন না ওড়িশা গিয়েছিল, নাকি এটা বললেন না? হ্যাঁ, আপনি একটু আগে কেটে বললেন না গল্পতে ওড়িশা গিয়েছিল? কি বলছো? হ্যাঁ, আপনি বললেন না এখনই কাবুলের আগে কোথাটা গিয়েছিল, ওড়িশা না কোথায়? ও আচ্ছা আচ্ছা, ওটা ওইগুলো মানে বাড়ি যাওয়ার সঙ্গে অনেক কিছু ঘটনা হয়েছিল, ঠিক আছে। তো ওখানে সবটা লাগবে না, ওগুলো পরীক্ষার জন্য অতটা লাগবে না যে কোথা থেকে কোথায় যায়। হ্যাঁ, হ্যাঁ, কলকাতা থেকে কাবুল। হ্যাঁ, লেখো কাবুল। হ্যাঁ, ওকে, আচ্ছা, তারপরে কি কি বললাম গো? কাবুলের মধ্য দিয়ে আফগানিস্তানে পৌঁছায়। আফগানিস্তানে পৌঁছায়। কাবুলটাই তো আফগানিস্তান নাকি? হ্যাঁ, হ্যাঁ, কাবুলের রাজধানী আফগানিস্তান। সেই সময় যদিও মানে কাবুলটা আফগানিস্তানের রাজধানী কাবুল? ভারতের মধ্যে ছিল, কিন্তু মানে অ্যাকচুয়ালি, মানে তখন সরি, প্রথমে কিন্তু লাহোরে ইয়েতে যায়, মানে ওই পাকিস্তানে যেটা ইয়ে গো, উম, লাহোর, লাহোর, আরে পাঞ্জাব, পাঞ্জাবি, পাঞ্জাবি না ওটা, ওই বলে না, লাহোর, লাহোর, হ্যাঁ, লাহোর থেকে কাবুলে যায়। লাহোর থেকে কাবুলে যায়, কাবুলে থেকে লাহোর, লাহোর তো পাঞ্জাবে অবস্থিত। লাহোর কাবুলে কেন? লাহোর না কাবুল, না, লাহোর পাঞ্জাবে অবস্থিত। হ্যাঁ, কাবুল থেকে তারপর রাশিয়াতে যায়, মানে ঠিক আছে। ফুলিয়ে গেল স্যার, একবার ভালো করে বলুন। কলকাতা থেকে কাবুলের মধ্য দিয়ে আফগানিস্তান লিখিয়েছেন? হ্যাঁ, কাবুলের মধ্য দিয়ে, মানে কাবুল এর মধ্য দিয়ে ভারত ত্যাগ করে, কি ভাইবে না, কাবুলের মধ্যে দিয়ে ভারত ত্যাগ করে, এরকম হয় না। কি বললেন? আচ্ছা, তখন কি আফগানিস্তান ভারতের মধ্যে ছিল? আফগানিস্তান তো আলাদা দেশ ছিল সেই সময়। হ্যাঁ, কাবুল থেকে, হ্যাঁ। হ্যাঁ, মানে ব্রিটিশরা আফগানিস্তান শাসন করতো না, যেটা ভারতবর্ষ পুরোটাই ছিল, কিন্তু ব্রিটিশরা আফগানিস্তানটা শাসন করতো না। হুম, আমাকে তাই মনে হয়। এইভাবে লেখো। হ্যাঁ, তুমি এইভাবে লেখো, কলকাতা থেকে লাহোর, লাহোর থেকে কাবুল, কাবুল থেকে রাশিয়ায় পৌঁছায়, এটা লেখো। কলকাতা থেকে লাহোর। হুম, আর একবার বলুন। কলকাতা থেকে লাহোর, লাহোর থেকে কাবুল, কাবুল থেকে রাশিয়ায় পৌঁছায়। আচ্ছা, একটা কোশ্চেন আছে, হুম, আপনি একবার মনে করছেন।
যে আহ, কলকাতা ত্যাগ করার পর সুভাষ প্রথম কোন দেশে পৌঁছেছিলেন? এটা হচ্ছে কি আর আফগানিস্তানে হতো? আমি একটু মিউট করি, বলো। কলকাতা থেকে কলকাতা ত্যাগ করার পর সুভাষ কোন দেশে প্রথম পৌঁছেছিলেন? এটা একবার কোশ্চেন আপনি দিয়েছিলেন একবার, তো সেটার উত্তর কি হবে? লাহোর লিখবো না আফগানিস্তানের কাবুল লিখবো? দাঁড়াও, আমি একটু ভালো করে এখানে। আচ্ছা, কাবুলে পৌঁছে, এই দেখো, একটা পেশোয়া, 1 মিনিট, যেটা বলতে চাইছিলাম, ওই যেটা পেশোয়া বলছিলাম আর কি, লাহোরটাকে ওটা পেশোয়া হবে, ঠিক আছে, ওই লাহোর যেটা বলছিলাম ওটা পেশোয়া হবে। দেখো, কলকাতা থেকে যখন বেরোয় না, কলকাতা থেকে পেশোয়াতে যায়, পেশোয়া যেটা হচ্ছে মানে পেশোয়া হয়ে আফগানিস্তানে পৌঁছায়, এরকম হবে। কলকাতা থেকে পেশোয়া হয়ে আফগানিস্তানে যায়। স্যার মিউট হয়ে আছেন। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আবার বলছি, হ্যাঁ। দেখো, কলকাতা থেকে যেটা আমি লাহোর বলেছিলাম না, ওটা হবে না। কলকাতা থেকে যখন সে বেরিয়ে যায় তখন হচ্ছে পেশোয়া হয়ে, ওই যে বলছিলাম না, মানে ইয়েতে পড়ে থাকে, ওই যে মানে আফগানদের মতো আর কি, পেশোয়া, পেশোয়া হয়ে কাবুলে পৌঁছায়। ওকে, কাবুলে মানে আফগানিস্তানে পৌঁছায়, এটাই হবে। লাহোরটা কেটে দাও। দেখো, কলকাতা থেকে বের হয়ে পেশোয়া হয়ে আফগানিস্তানের কাবুলে পৌঁছায়। কলকাতা থেকে পেশোয়া। পেশোয়া হয়ে আফগানিস্তানের কাবুলে পৌঁছায়। এবার যখন কলকাতা থেকে বের হয় তখন হচ্ছে একটা নাম নিয়েছিল, একটা ছদ্ম নাম নিয়েছিল, সেটা হচ্ছে মোহাম্মদ জিয়াউদ্দিন। এটা লিখে নাও, পরীক্ষায় আসে এগুলো, হ্যাঁ। মোহাম্মদ জিয়াউদ্দিন, মোহাম্মদ জিয়াউদ্দিন নাম নিয়ে তিনি কলকাতা থেকে ছদ্ম নামে কাবুলে পৌঁছায়। কলকাতা থেকে পেশোয়া হয়ে কোথায় বললেন? কাবুল। হ্যাঁ, কিন্তু স্যার এখানে, ছদ্মনাম স্যার বল। হ্যাঁ, কিন্তু এখানে তো ছদ্মনাম। হ্যাঁ, ছদ্মনাম লেখো মোহাম্মদ জিয়াউদ্দিন। মোহাম্মদ জিয়াউদ্দিন নাম নিয়ে তিনি কাবুলে পৌঁছায়। কাবুল থেকে সোভিয়েত ইউনিয়ন। নেক্সট দেখো, কাবুল থেকে সোভিয়েত ইউনিয়ন। মোহাম্মদ জিয়াউদ্দিনটা কি লিখবো? কাবুলের ছদ্মনাম ছিলেন নাকি? হ্যাঁ মোহাম্মদ জিয়াউদ্দিনটা কি লিখবো? কাবুলের ছদ্মনামে তিনি গেছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাবুলে মোহাম্মদ জিয়াউদ্দিন কলকাতা থেকে যখন বেরোয় পুরোটাই জিয়াউদ্দিন, মোহাম্মদ জিয়াউদ্দিন নাম নিয়ে কলকাতা থেকে কাবুলে পৌঁছায় এই সময়ের আচ্ছা, মধ্যে। তখন নাম ছিল কি, মোহাম্মদ জিয়াউদ্দিন। ওকে, ওকে। এবার কাবুল থেকে কোথায় যায়? সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানিতে যায়। এবার যখন আর কি এই কাবুল থেকে সোভিয়েত ইউনিয়নে যায় তখন যে নাম নেন সেটা হচ্ছে অরল্যান্ডো মাসোটা, অরল্যান্ডো মাতসোটা। কলকাতা থেকে এই sorry, কাবুল থেকে সোভিয়েত ইউনিয়ন হয়ে বার্লিনে পৌঁছান। তখন নাম নেন, ছদ্ম নাম নেন অরল্যান্ডো মাতসোটা। সোভিয়েত ইউনিয়ন হয়ে কোথায় যান? অরল্যান্ডো মাতসোটা। না না, সোভিয়েত ইউনিয়ন হয়ে কোথায়? জাপানে পৌঁছান? সোভিয়েত ইউনিয়ন হয়ে, কাবুল থেকে সোভিয়েত ইউনিয়ন হয়ে বার্লিনে পৌঁছান। আচ্ছা, ঠিক আছে, তো জার্মানিতে যান এবং জার্মানির হিটলারের সঙ্গে দেখা করেন এবং জার্মানির তখন বন্ধু সেই সময় ইতালি, পাশাপাশি জার্মানি ইতালি, এই জার্মানি এবং ইতালি, জার্মানি হিটলার এবং ইতালি মুসোলিনির সঙ্গে দেখা করেন। সেই সময় তারাই ছিলেন অক্ষ শক্তির প্রধান হেড। ওকে, হিটলার এবং মুসোলিনি, এবং দুই রাষ্ট্রনায়কের সঙ্গে কথা বলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে
তারা কিভাবে সাহায্য করতে চায়, মানে করতে চায় বা কিভাবে করবে, নেতাজি সুভাষ বসু তাদের সঙ্গে কনসাল্ট কথা বলেন এবং হিটলার তাকে পরামর্শ দেয় যে জার্মানি থেকে কিভাবে ভারতবর্ষকে স্বাধীনতা করা হবে বা কিভাবে স্বাধীনতার যুদ্ধ। সেই কারণে হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ বলো। বলছি আমি একটা কোশ্চেন করছিলাম যে আপনি একবার কোশ্চেনের সময় তো দিয়েছিলেন যে ওই মোহাম্মদ জিয়াউদ্দিন নামে কলকাতা ত্যাগ করার পর উনি কোন দেশে প্রথম পৌঁছান, ওটা উত্তর কি হবে? আফগানিস্তানে পৌঁছায় প্রথম। কিন্তু আপনি তো পেশোয়ার লেখালেন এক্ষুনি। পেশোয়াটা কোথায়? ও তো পাকিস্তান। হ্যাঁ পাকিস্তান। তা পাকিস্তান কি তখন আলাদা ছিল নাকি? পাকিস্তান কোথায় ছিল? ভারতের মধ্যে ছিল, তখন তো ওটাই ভারতের অংশ ছিল। তাহলে অ্যান্সার কি হবে? আফগানিস্তান, তাই তো? হ্যাঁ ঠিক তখন আছে। কোথায় হয়েছে? তখন পাকিস্তানের গর্ভে আসেনি, ঠিক আছে, জন্মে কিসে আসেনি। আসেনি? হ্যাঁ আচ্ছা, বুঝে গেছি। পাকিস্তান তখন তো পুরো পেশোয়া টেশোয়া এগুলো সব তো ইন্ডিয়ার, মানে ইন্ডিয়ারই অংশ ছিল। পাকিস্তান তখন কোথায়? হয়েছে। চলো নেক্সট। তো তারপর কি লিখবো স্যার? হ্যাঁ অরল্যান্ডো মাস্কোসার পর কি লিখবো? কিছু লিখতে বলিনি তো। আচ্ছা তিনি কি হচ্ছে জার্মানি, আচ্ছা লেখো 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 লেখো। তিনি জার্মানির হিটলার এবং ইতালির মুসোলিনির সঙ্গে সাক্ষাৎ করেন। এবং দুই রাষ্ট্রনায়ক ভারতের স্বাধীনতা সংগ্রামে তাকে সর্বোচ্চভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি মানে এখনকার রাষ্ট্রনেতা বা নেতাদের মতো, রাজনৈতিক নেতাদের মতো প্রতিশ্রুতি না। প্রতিশ্রুতি মানে প্রতিশ্রুতি, ঠিক আছে? আর এখনকার নেতাদের মতো চিটিংবাজি প্রতিশ্রুতি না। এখন প্রতিশ্রুতি মানে প্রতারণা। তখনও প্রতারণা হতো, আরো বেশি হতো। হুম তখনও প্রতারণা হয়েছে, আরো বেশি হয়েছে। হুম আপনার আপনার দেশের হিস্ট্রি কি বলে প্রতারণা হয়নি? হ্যাঁ আমাদের দেশের হিস্ট্রি কি বলে প্রতারণাই হয়েছে, সব দিক থেকেই প্রতারণা হয়েছে। আরে প্রতারণা হয়েছে, ভারতবর্ষের মানুষ তাকে প্রতারণা করেছে, কিন্তু তারা রাষ্ট্রনায়করা যা প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করেছিল। জার্মানির হিটলার মুসোলিনি তাকে বলেছিল যে আমরা তোমার স্বাধীনতার জন্য, ভারতের স্বাধীনতার জন্য সর্বোচ্চভাবে সাহায্য করব, সহযোগিতা করব। এবং সেই প্রতিশ্রুতি হিসাবে তিনি, অর্থাৎ তার বন্ধু, অর্থাৎ ওই যে জার্মানির হিটলারের বন্ধু, যে ভাই আমার বন্ধু জাপানে তুমি চলে যাবে এবং জাপানে যাওয়ার জন্য তোমার সমস্ত রকমের মানে পরিষেবা আমরাই দেব, ঠিক আছে? এবং নেতাজিকে একটা যুদ্ধ জাহাজ ওইগুলো কি বলে সাবমেরিনে করে জলপথে, গিয়েছিলেন। হ্যাঁ সাবমেরিনে করে গিয়েছিলেন। হ্যাঁ সাবমেরিন দিয়ে দেয় যে এইভাবে তুমি ভারতবর্ষে চলে যাও, ঠিক আছে, এই জাপানে চলে যাও সাবমেরিনের সাহায্যে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর হয়ে, ভারত মহাসাগর হয়ে কোথায় পৌঁছায়? জার্মানিতে, এই জাপানে। ওকে, জাপান থেকে ভারতবর্ষের স্বাধীনতার জন্য, সেখান থেকে জাপান থেকে ভারতের স্বাধীনতার জন্য সেখানে আমাদের জাপানে যে আমাদের রাসবিহারী বসু আজাদিন ফৌজ তৈরি করেছিলেন মোহন সিং এর নেতৃত্বে, সেই নেতৃত্বে নেতৃত্ব গ্রহণ করেন এবং সেখান থেকে আজাদি। সিঙ্গাপুর থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য অনেকটা পথ হয়ে এসেছিলেন। ওকে, চলো এবার লিখতে থাকো। দুই রাষ্ট্রনায়ক ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য সর্বোচ্চভাবে তাকে সাহায্যের প্রতিশ্রুতি দেন। ওকে, নেক্সট। জার্মানিতে থাকাকালীন তিনি 1942 সালে আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র স্থাপন করেন। আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র স্থাপন করেন।
আজাদ কি বললেন, বেতার? আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র স্থাপন করেন। সেখান থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রচার চালাতে থাকেন। সেখান থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য বার্তা দিতে থাকেন। নেক্সট, 1942 সালে জার্মানিতে জার্মানির হাতে বন্দী 400 ভারতীয় সৈন্যদের নিয়ে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। এরা ভারতীয় সেনা বন্দী তো? 1942 সালে, হ্যাঁ আবার বলছি শুনে লেখো, 1942 সালে জার্মানির হাতে বন্দী 400 ভারতীয় সৈন্য নিয়ে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। নেক্সট পয়েন্ট, জার্মানির বন্দীরা তার দেশপ্রেম এবং আদর্শে উদ্বুদ্ধ হয়ে সুভাষচন্দ্রকে নেতাজি সম্মানে আখ্যায়িত করেন। দেশপ্রেম, হ্যাঁ, জার্মানির বন্দী সৈন্যের দল তার দেশপ্রেম এবং বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তাকে নেতাজি আখ্যায় ভূষিত করেন। হয়েছে। এখন তো শোনা যাচ্ছে স্যার রাশিয়া জড়িত আছে এর মৃত্যুর পেছনে। হ্যাঁ, রাশিয়াও জড়িত আছে মৃত্যুর পেছনে। সুভাষের মৃত্যুর পেছনে রাশিয়ারও হাত আছে। হ্যাঁ রাশিয়া তো সেই সময়, হ্যাঁ রাশিয়া তো অবশ্যই আছে। হুম, আচ্ছা এরপরে চলো লেখো। তো এই পর্যন্ত মোটামুটি তোমরা লিখেছো। এরপরে কি হয়, 1941 সালে, হ্যাঁ, জাপান কি হয়, মিত্রপক্ষের সঙ্গে যুক্ত হয়। ওকে, মিত্রপক্ষের সঙ্গে যুক্ত হয় 1942 সালে, ওই একে পাঠিয়ে দেয়। 1942 সালের পর থেকে জাপান মিত্রপক্ষের অংশ, তারপরে ওই জাপানে পাঠিয়ে দেয়, সাবমেরিনে করে জাপানে পাঠিয়ে দেয়। এবারে আমি জাপানে চলে আসবো। ওকে, 1942 সালে জাপানের হাতে স্যার আমার একটা কোশ্চেন ছিল, সুভাষ বসু যখন এসেছিলেন বাকি 400 সৈন্য এসেছিল ওনার সঙ্গে জাপানে? না না, জাপানি সৈন্য আসেনি, জাপানি সৈন্যরা আসেনি। ওখানে আসবে কি করে, বা ওখান থেকে ছাড়বে কি করে, ছাড়বে না তো ওখান থেকে। তাহলে ওই সৈন্য দলটা থেকে গঠন করলো তারা কি করে, কি করবে তারা ওখানে থেকে? ওটাই, ওই ওই সময় যতটুকু ওখানে কর্মকাণ্ড করেছিল ওই ওখানে থেকে আনতে পারেনি বা আনা হয়নি। হয়তো তার পরবর্তীকালে তাদেরকে মুক্তি দিয়েছিল হয়তো, জার্মানি কি করেছিল সেটা ইতিহাস অতটা ঠিক তো জানা নেই। আহ, ওখানে আজাদিন ফৌজ যেটা গঠন করেছিল তাদের সৈন্যদের নিয়ে, বন্দী সৈন্যদের নিয়ে। এবার নেতাজি তো অ্যাকচুয়ালি যারা লিডার হয় তারা তো লিডার তো এক জায়গায় থাকবে না। হ্যাঁ, ওইগুলো ছোট ছোট কাজ, মানে তিনি যেখানে ছিলেন সেখানে কাজ করেছে। তার মানে এই নয় যে তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে তার দলবল নিয়ে আসবে, সেরকম তো না, সেরকম তার মানে হৃদয় না। সারা তার পরিবারকে ছেড়ে, তার এত স্বপ্ন ছিল, বড় স্বপ্নকে ছেড়ে যদি আসতে পারে, সামান্য ওই 400 সৈন্যকে নিয়ে আজাদিন ফৌজ গঠন করেছিল, ওটা কোনো ম্যাটার না। দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য তাকে যদি বলা হয় আমি পুরো দেশ ছেড়ে, মানে দেশের সম্পদ ছেড়ে চলে আসবে, সে চলে আসবে। 400 সৈন্য নিয়ে আজাদিন ফৌজ গঠন করেছিল, মানে
সেই জার্মানিতে থেকে যাবে সেরকম না, হয়তো জার্মানি সেখানে যখন তো ওই দেখলাম ওটা কিন্তু ওই সাবমেরিনে করে যখন আসে কেবলমাত্র তার সৈন্য মানে তার যে প্রধান ছিল সাহানা সাহানা কি সাহানাজ ওয়াজ নাকি শাহনওয়াজ সাহানাওয়াজ শাহনওয়াজ সাহানাওয়াজ তার যে মানে সঙ্গী ছিল, ওই একমাত্রই ছিল আর কি ওর সঙ্গে, বাকিরা আসেনি বা ঠিক আছে। তারপরে তো ওখান থেকে জাপানে চলে আসে, জাপানে তো প্রায় প্রচুর সৈন্য নিয়ে তারা করেছিলেন, একটা আর্মি গঠন করেছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেছিল, যেটা করেছিলেন কিন্তু মোহন সিং। ঠিক আছে, এবারে একটা গল্প আছে, সেখানে হচ্ছে গল্পটা কিরকম, তো জাপান চলে যায় মিত্রপক্ষের সঙ্গে, ঠিক আছে, এবং জাপান মিত্রপক্ষের সঙ্গে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জাপান কি করলো, সিঙ্গাপুরকে আক্রমণ করলো, মানে পাশে সিঙ্গাপুর, ওকে, সিঙ্গাপুরে ব্রিটিশদের উপনিবেশ, সিঙ্গাপুর আক্রমণ করলো, সিঙ্গাপুর আক্রমণ করার সঙ্গে সঙ্গে ওখানে যে ভারতীয় যে সৈন্যরা ছিল, ঠিক আছে, ইন্ডিয়ান যে সৈন্যরা ছিল তারাও বন্দী হয়, কারণ কি সেই সময় তো ভারতীয় সৈন্য, ভারত তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানে যুক্ত হয়ে গেছে, তো সারা পৃথিবীতে যুদ্ধের জন্য ব্রিটিশরা কি করেছিল, ভারতীয় যে মানে হিউম্যান রিসোর্স মানে সৈন্যদের নিয়ে নিয়েছিল, ঠিক আছে, যুদ্ধ করতে যেতে হবে। তো সেই সময় আর কি পাঞ্জাব রেজিমেন্টের মোহন সিং ওই জাপানিদের হাতে ধরা পড়ে যায়, এবং শুধু মোহন সিং নয়, মোহন সিং এর নেতৃত্বে প্রচুর ভারতীয় সৈন্য তারা ওই ওদের হাতে ধরা পড়ে যায়। ওকে, এবার কি হয়, মোহন সিং এর নেতৃত্বে ওই যে বন্দী সৈন্যরা ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার জন্য রাজি হয়ে যায়, মানে মোহন সিংও সেখান থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য কিন্তু চেষ্টা চালিয়েছিলেন। ঠিক আছে, এরকম না যে মোহন সিং যাতা লোক না, কিন্তু মোহন সিংও কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য সেখানে জাপানে তখন কিন্তু নেতাজি সুভাষচন্দ্রর সঙ্গে মোহন সিং এর কোনো যোগাযোগ নেই, বা রাসবিহারী বসুর কোনো যোগাযোগ নেই, প্রত্যেকে নিজে নিজের চেষ্টায়, বলে না, প্রত্যেকে নিজে নিজের চেষ্টায় কাজ করতে হবে, ঠিক আছে। ওই আজকের বলছিল না ওই অমিত, কি হবে আন্দোলন করে, কি হবে, কিছুই হবে না, এই কারণে বাঙালিদের এই অবস্থা হয়ে গেছে, ঠিক আছে, এই কারণে বাঙালিদের এই অবস্থা, ঠিক আছে, কারণ মেন্টালিটিটা প্রথমে চেঞ্জ করতে হবে, সেই মেন্টালিটি স্বাধীনতার আগে ছিল। হ্যালো, হ্যাঁ স্যার বলো। 9 ওই তো 7:30 থেকে, ওটা ধরো ওই 8-9টা পর্যন্ত, তারপরে ট্রেন আসে। হ্যাঁ, হ্যাঁ, 9 হ্যাঁ, 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 সে পড়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ, আরে ওই পাশের রুমে পড়াবে, অসুবিধা নেই তো। আমি পড়িয়ে দিলে তুমি পড়াবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, 10দের তো পড়াবো তো। এবারে ক্লাস 10-এ পরীক্ষা হয়ে গেছে, ওরা কজন আসে, আবার ও খুব বেশি আসবে না। হ্যাঁ, ও তুমি ম্যানেজ, হ্যাঁ ছুটি দিয়েছে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওই হয়ে যাবে, ম্যানেজ করে নেবো, আসো, চলে আসো। হুম, আসো, ম্যানেজ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। আর আজকের আন্দোলন দেখেছো তো, এই যে বৃষ্টিতে, সত্যি এবার মনে হচ্ছে যে হ্যাঁ, এই বৃষ্টিতে প্রচুর ছেলেমেয়ে আন্দোলন করেছে, মানে এইরকম মানে আনতে হবে, ঠিক আছে। ওরাই আজকে অ্যাপল মেটার পাবে, পরের মাস আপনাকে পেটাবে। হ্যাঁ, না, এটা আপনি সিরিয়াসলি নেবেন না, আপনি সব কথাকে সিরিয়াসলি নিয়ে নেন। আমি জোকস হিসাবে বলছি আজকে ওরাই চাকরি পাবে, কালকে ওরাই আন্দোলনে পেটাবে, হ্যাঁ, সেটা তো হবে, ওটা মানে তো ওরা ওদের ডিউটি করবে আর কি, ওটা তো কোনো হ্যাঁ, ব্যাপার না। ওটা তো করতে হবে, ওটা ডিউটি না করতে মানে ইচ্ছা না হলেও করতে হবে। আজকে ওরাই আন্দোলন করছে, কাল ওরাই পেটাবে, কোনো সমস্যা নেই। এটা তো নিয়ম, এটাই তো নিয়ম। আজকে তুমি ইয়াং আছো, দুদিন পরে তুমি বুড়ো হয়ে যাবে, হ্যাঁ, ঠিক আছে? এরকম চক্রাকারে চলছে, ঠিক আছে, চলো, আচ্ছা, তাহলে
আচ্ছা চলো নেক্সট। 1942 সালে জাপানের হাতে সিঙ্গাপুরের পতন ঘটলে জাপানের হাতে স্যার আরেকবার বলুন। 1942 খ্রিস্টাব্দে জাপানের হাতে সিঙ্গাপুরের পতন হলে 14 নম্বর পাঞ্জাব রেজিমেন্টের মোহন সিং সহ প্রচুর ভারতীয় সৈন্য জাপানের হাতে বন্দী হয়। মোহন সিং এর নেতৃত্বে বন্দী সৈন্যরা ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে রাজি হয়। মোহন সিং এর নেতৃত্বে বন্দী সৈন্যরা ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে রাজি হয়। তার চেষ্টায় প্রায় 40,000 সৈন্য তার সেনাদলে যোগ দেয়। ভাবা যায়, তার মানে মোহন সিং এর অবদান। আরেকবার লাইন বলুন তো, হ্যাঁ, লাইনটা আরেকবার বলুন। তার চেষ্টায় প্রায় 40,000 সৈন্য তার সেনাদলে যোগ দেয়। উনিশশো 42 খ্রিস্টাব্দে একই প্যারা লিখবো না আদার প্যারা? প্যারা চেঞ্জ। নেক্সট। 1942 খ্রিস্টাব্দে রাসবিহারী বসু সভাপতিত্বে রাসবিহারী বসু কিন্তু সেই সময় ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য জাপানে সক্রিয় ছিল এবং 1942 সালে রাসবিহারী বসুর সভাপতিত্বে 1942 খ্রিস্টাব্দে রাসবিহারী বসুর সভাপতিত্বে ব্যাংককে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবাসী স্বাধীনতাকামী ভারতীয়দের সম্মেলন অনুষ্ঠিত হয়। স্যার একবার বলুন স্বাধীনতা কামী। প্রবাসী ভারতীয়দের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সভায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ গঠিত হয়। এই সভায় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ গঠিত হয়। স্যার আরেকবার। এই সভায় ইন্ডিয়ান হ্যালো স্যার আরেকবার বলুন। হ্যাঁ, আরেকবার বলুন। আইএনএ গঠিত হতো, আইএনএ নাকি? হ্যাঁ আবার বলছি। এই সভায় ব্যাংককে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবাসী স্বাধীনতাকামী ভারতীয়দের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সভাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ গঠিত হয় এবং সভাপতি হন রাসবিহারী বসু। ছুটি নেই।
হ্যাঁ হ্যাঁ, দেখে নাও, বৃষ্টি হলে হয়তো দেখো কি করে ছুটি দিতে পারে। হ্যাঁ, নেক্সট লেখো, এই সম্মেলনে সুভাষচন্দ্র বসুকে জার্মানি থেকে জাপানে আনার প্রস্তাব গৃহীত হয়। এই সম্মেলনে সুভাষচন্দ্রকে জার্মানি থেকে জাপানে আনার প্রস্তাব গৃহীত হয়। নেক্সট, 1942 সালে 1 সেপ্টেম্বর রাসবিহারী বসু আনুষ্ঠানিকভাবে আরেকবার বলুন। 1942 সালে 1 সেপ্টেম্বর রাসবিহারী বসু আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। প্রতিষ্ঠাকালে মোহন সিং ছিলেন প্রধান সেনাপতি। অর্থাৎ আজাদ হিন্দ ফৌজ যখন প্রতিষ্ঠা হয় সেই সময় প্রধান সেনাপতি ছিলেন মোহন সিং। স্যার, হ্যাঁ, স্যার ওই আইএনএ টা কোনটা? আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আপনি আর্মি। ইন্ডিয়া, হ্যাঁ তাহলে ইন্ডিপেন্ডেন্স লিগ বলছেন, এই দুটো গুলিয়ে যাচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট লিগ ওটা তো রাসবিহারী বসু প্রতিষ্ঠা করেন। আইএনএ টা কে প্রতিষ্ঠা করেন? মোহন সিং ভাটনা। হ্যাঁ আইএন এর প্রতিষ্ঠাতা কে? মোহন সিং ভাটনা তো। হ্যাঁ, মোহন সিং ভাগনা প্রথম প্রতিষ্ঠা করেন। অ্যাকচুয়ালি রাসবিহারী বসু সভাপতি ছিলেন, ইনি প্রতিষ্ঠা করেন। ইনি কি করেছিলেন, মানে আনুষ্ঠানিকভাবে এই যে রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু মোহন সিং ভাগনা। এগুলো গুলিয়ে যায় স্যার, কে কোনটা প্রতিষ্ঠা করছে। একটু আগে আপনি সুভাষ যে বললেন, আচ্ছা, সুভাষ আপনি যেটা বললেন ওটা তো সুভাষ আজাদ হিন্দ ফৌজ, জার্মানিতে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, ওটা তো আজাদ হিন্দ ফৌজ। আবার আজাদ হিন্দ ফৌজই আপনি বললেন সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, হ্যাঁ আবার এক জায়গায় লিখেছে নেতাজি জার্মানিতে নিয়ে গঠন করেন। হ্যাঁ জি, শোনো, এটা জার্মানিতে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ওকে। আর সিঙ্গাপুরে রাসবিহারী বসু আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। স্যার একবার বলুন। ওটা তো লিখিছো, আবার কি, ওটা তো লেখা আছে, দেখো, 1942 সালে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন সিঙ্গাপুরে রাসবিহারী বসু, এবং তার প্রধান সেনাপতি ছিলেন মোহন সিং। তাহলে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে বললে কি লিখবো? রাসবিহারী বসু না ভাটনা? ভাটনা তো। হ্যাঁ, না, এই জায়গাটা গন্ডগোল, এটা কি বলতো, বিভিন্ন মানে এটাই তো আপনি লেখাচ্ছেন এখানে রাসবিহারী বসু, একটু পরে মক টেস্ট দিলে আপনি উত্তর নেবেন ভাটনা। হ্যাঁ, অ্যাকচুয়ালি সেই প্রশ্নের ইয়েটা বুঝতে হবে। দেখো, এরকম প্রশ্নটা কেমন হয় বলতো, এরকম প্রশ্ন হবে যে মানে যখন উম, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা সদস্য কে ছিলেন, মানে প্রতিষ্ঠাতা কে ছিলেন, তখন কি হবে, এরকম প্রশ্ন নয়, প্রশ্নটা এটাই দেবেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ আজাদ হিন্দ ফৌজ, আর অ্যান্সার নেবেন আপনি ভাটনা। হ্যাঁ, মোহন সিং ভাগনা তো হবে তো। হ্যাঁ, তাহলে গঠন করেন আর ফাউন্ডার দুটো কি আলাদা? অ্যাকচুয়ালি এই দেখো, ওই রাসবিহারী বসু একজন লিডার, আর এটা বলতে হবে না, রাসবিহারী বসু আপনি অপশনে দিয়ে রাখবেন। হ্যাঁ, সে তো থাকবে।
পরীক্ষায় এরকম প্রশ্ন হয় তো, এগুলো খুব কন্ট্রোভার্সি প্রশ্ন ওই কারণে। তাহলে অ্যান্সার কি নিব স্যার? অ্যান্সার কি নিব? হুম? অ্যান্সার কি নিব? স্যার এখানে লেখাবে এরকম, কিন্তু অ্যান্সার নেবে ওই ভাগনাকেই। হ্যাঁ, মোহন সিং ভাগনা প্রতিষ্ঠাকালে সভাপতি মানে তৈরি করেছিলেন না, প্রথম লাইনে লেখা হয়েছে দেখো, মোহন সিং ভাগনা 40,000 সৈন্য নিয়ে করেছিলেন। দুটো সৈন্য নিয়ে প্রতিষ্ঠা করতে মাথা ঘাম পায়ে পড়ে যায়, আর মোহন সিং কি করেছিলেন 40,000 সৈন্য নিয়ে তাহলে কি এটা হবে যে মোহন সিং ভাকনা রাসবিহারী বসুর সহযোগিতায় গঠন করেন, এরকম কিছু বলুন না তাহলে। না না, তখন রাসবিহারী কোনো জায়গা ছিল না, অ্যাকচুয়ালি তৈরি করেন মোহন সিং। রাসবিহারী কি করে উড়ে এসে জুড়ে বসে, অ্যাকচুয়ালি পলিটিক্যাল পার্টির লোকেরা কিরকম করে জানো তো, তোমার সব হয়ে গেছে, এই অঞ্চলের এমএলএ কি হবে, ইউসুফ পাঠান, সে চলে এলো ইউসুফ পাঠান মুর্শিদাবাদে। অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ তৈরি করেছে অধীর চৌধুরী, তো নিয়ে আসলো কে, ইউসুফ পাঠান। ঠিক আছে, সেরকম ব্যাপার আর কি, অ্যাকচুয়ালি তৈরি করেছে মোহন সিং। আর ভারত থেকে লিডার তো বড় লিডার তো, এবারে সেখানে দক্ষিণ পূর্ব এশিয়া সেখানে সৈন্যবাহিনী নিয়ে একটা সভা করলো, মানে তিনিও সক্রিয় ছিল, তিনিও স্বাধীনতা সংগ্রামী, এরকম নয় যে তিনিও এরকম ব্যাপার এখনকার পলিটিক্যাল। স্যার তাহলে সিঙ্গাপুরে কি নেতাজি এসেছিলেন? ওনার কাছে যে হ্যান্ড ওভার করা হয়েছিল তখন কি নেতাজি সিঙ্গাপুরে এসেছিলেন? না, এবার যখন মানে জার্মানি থেকে যখন জাপানে আনা হয়, ঠিক আছে, সিঙ্গাপুরে সিঙ্গাপুরে তো তাকে তুলে দেওয়া হয়, মানে রাসবিহারী বসু থেকে, রাসবিহারী বসু ওই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগের দায়িত্ব সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেয় সিঙ্গাপুরে। হ্যাঁ আমি ওটাই বলছি, তার মানে সুভাষ বসু কি সিঙ্গাপুরে গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। না ফোনে ফোনেই হ্যান্ড ওভার হয়ে গেল? হ্যাঁ পাগলা, এবারে লেখো, এবারে ফোনে ফোনে কি আর ফোনের যুগ, ফোনে হয়নি, আসো এবারে আসি, এবার দেখো, এবার তো ইয়ে হয়ে গেল, এবারে হচ্ছে সুভাষচন্দ্র বসু আসার পালা। কেন? কারণ ওখানে ওই যে ইয়ে ওই সভাতে সেখানে কি করা হয়, সুভাষচন্দ্র বসুকে আনার একটা প্ল্যানিং করা হয়। এবারে সুভাষচন্দ্র বসু আসবে। সুভাষচন্দ্র বসু কোথা থেকে এলো? 1943 সালে জার্মানি থেকে, জার্মানি হিটলারের সহযোগিতায় সাবমেরিনে করে জার্মানি থেকে জাপানে রাজধানী টোকিওতে চলে আসে, এবং সেই সময় জাপানের প্রধানমন্ত্রী ছিল তোজো। ঠিক আছে, তোজো তাকে সাদর অভ্যর্থনা করেন এবং তাকে, ওই জন্য তোজোর কুকুর বলে। হ্যাঁ, ওইখানে কমিউনিস্টরা তোজোর কুকুর বলে, এদেরকে দাঁত মেরে দাঁতে ভেঙে দিয়ে। আবার শুধু কুকুর না, আবার কুকুর না, এবং কার্টুনটাও বের করেছিল। কার্টুন? হ্যাঁ, কুকুর তোজো দাঁড়িয়ে আছে, তোজোর একটা কার্টুন এঁকেছিল, মানে ওদের যে পেপার, কমিউনিস্টদের যে পেপার হয় ওখানে, ওখানে বড় করে এটা মানে কার্টুন যেমন হয় না সেরকম একটা তোজোর একটা ছবি দেওয়া ছিল, তার হাতে একটা দড়ি ছিল, আর কুকুরের মুখটায় নেতাজির মুখ বসিয়ে দিয়েছিল। আচ্ছা, এই যে যারা করছে কমিউনিস্টরা, এদেরকে কিছু বলছে না? কমিউনিস্টরা বড় বড় লেকচার এটা মারছে। অনেকদিন আগে, এটা অনেকদিন আগে তখনকারই খবর এটা। হ্যাঁ, আমি বলছি না সুভাষের যেমন গুণগ্রাহী ছিল তেমনি ওর শত্রুও প্রচুর আছে। এখন কি এখন আশা করি কমিউনিস্টরা এইসব বলবে না, কমিউনিস্টরা এইসব বলবে না। কমিউনিস্টরা সবসময়ই পরনিন্দা পরচর্চা বেশি করে, আর বেশি বাইরের লোকদেরকে বেশি ইম্পর্টেন্ট, দেশের কোনো জিনিস ওদের ইন্টারেস্ট নেই, সবকিছু বাইরের ভালো। যাই হোক, ওদের পলিসি হয়তো হয়তো মানে কিন্তু মানে এরা হচ্ছে মানে সব ইয়ে mental সব। ঠিক আছে, জাপানের প্রধানমন্ত্রী তোজো, একটা প্রধানমন্ত্রী তাকে মানে তাকে মানে আপ্যায়ন করছে, তোদের মানে দেশের জনগণ তোদের লাথি মারছে, আর সেই প্রধানমন্ত্রী, দেশের একটা প্রধানমন্ত্রী তাকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে, হ্যাঁ, স্বাধীনতার জন্য তাকে সাহায্য করছে, ভারতের স্বাধীনতার জন্য, আর অথচ তাকে তোরা উল্টো পাল্টা কথা বলছিস, মানে তোদেরকে কি করে মারতে হয়, সারা জুতো মেরে মাথা ফাটিয়ে দিয়ে রক্ত বের করে দিতে হবে সারাদের, এরকম চিন্তা ভাবনা সারা যাদের রয়েছে, মেরে মাথা ফাটিয়ে দাও, দিয়ে তারপরে কথা হবে। ঠিক আছে, তো এটা লিখে নাও, ওকে। এবং তারপর জাপানে আনা হয়, এবং জাপানের কি লিখবো স্যার একটু বলুন। স্যার বলুন। লেখো 1943 সালে সুভাষচন্দ্র
জার্মানি থেকে জাপানে রাজধানী টোকিওতে পৌঁছান? স্যার মিউট হয়ে গেছেন। ও আচ্ছা আচ্ছা, বললাম যেটা বললাম 1943 সালে সুভাষচন্দ্র জার্মানি থেকে নেতাজি, দেখো অত সুভাষ দেখো নেতাজি জার্মানি থেকে জাপানে রাজধানী টোকিওতে পৌঁছান। স্যার একটু গ্রুপটা দেখুন, হ্যাঁ, গ্রুপটা দেখুন, গ্রুপটা দেখুন একটু। কি দেখবে? জার্মানি থেকে জাপানে কি বলছেন না? কি মুখ দেখবে? জার্মানি থেকে জাপানে দেখতে বলছে, গ্রুপ গ্রুপ। জার্মানি কি বলে, দাঁড়াও মিউট করি, বলো। আপনি গ্রুপটা একটু দেখুন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। লাইনটা রিপিট করুন স্যার, হ্যাঁ লাইনটা রিপিট করুন। আচ্ছা, হ্যাঁ 1943 সালে নেতাজি জার্মানি থেকে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছায়। জাপানের প্রধানমন্ত্রী তোজো তাকে সাদর অভ্যর্থনা জানান 1942 সালে। আচ্ছা, শালা ঢ্যামনা কে করেছে রে? The Communist Party of India official newspaper People's Wire published this cartoon display Netaji as a donkey carrying Japanese Prime Minister Nikito-jo. The cartoon implies that Netaji was merely serving Japanese rather than fighting for Indian freedom. কি অবস্থা? জাপানের প্রধানমন্ত্রীর নাম কি? তোজো জাপানের প্রধানমন্ত্রী তোজো তাকে সাদর অভ্যর্থনা জানান। ওকে, ব্যাস এই পর্যন্ত লেখো। এবারে ওখানে অনেক কিছু হয়েছিল। জাপানের পার্লামেন্টে ভারতের স্বাধীনতার জন্য সমস্ত রকমের সাহায্য করার অনুমতি দেন এবং তারা সমস্ত ভাবে সাহায্য করেন, অর্থ, সৈন্যবাহিনী দিয়ে সমস্ত রকম ভাবে তাকে সাহায্য দেয় এবং সেখানে তিনি ওই যে তারপরে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগের দায়িত্ব নিয়ে নেয়। এবার লেখো, প্যারা চেঞ্জ করে লেখো। নেক্সট, 1943 সালে 4 জুলাই সিঙ্গাপুরে 1943 সালে 4 জুলাই সিঙ্গাপুরে রাসবিহারী বসু সুভাষচন্দ্রের হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগের দায়িত্ব অর্পণ করেন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগের দায়িত্ব অর্পণ করেন। স্যার আজাদ হিন্দ ফৌজ কবে আইএনএ হলো? আজাদ হিন্দ ফৌজ, হ্যাঁ, আইএনএটা কখন গঠন হলো আজাদ হিন্দ ফৌজ থেকে? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ। আর তুমি কি বলছো? আইএনএ। হ্যালো, হ্যাঁ বলুন। প্রশ্নটা কি ভালো বলছি, কিন্তু। আরে স্যার আপনি শুনুন ভালো করে আমি কি বলছি। আপনি তো লেখালেন আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, তাই তো? তারপরে বলছেন আইএনএ না ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ অর্পণ করেন? দেখো, আজাদ হিন্দ ফৌজ হ্যাঁ, আজাদ হিন্দ ফৌজ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ যেটা যেটা ওই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ যেটা ওই রাসবিহারী বসু গঠন করেছিল। ওটার দায়িত্ব দেন। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগের তাহলে আইএনএ কবে থেকে শুরু হলো আবার?
ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে ওরাই তো চালু মানে করেছে, পরিচালনা করছিল। হ্যাঁ, ইন্ডিয়ান আমার মাথা গুলিয়ে যাচ্ছে। লেখো 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 ওটা 1945। লেখো, আমি বলছি শোনো, লেখো বলছি। সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগের 1945-এ কি হয়েছে অর্পণ বলো নার্গিস, তুমি তো জানবে ভালো। ওই তুমি যেটা আইএনএ ট্রায়াল বলছো না, ওটা 1945 ছিল। হ্যাঁ, আইএনএ ট্রায়াল তো পরে, অ্যারেস্ট হওয়ার পর ট্রায়ালের ব্যাপার আসবে না। আমি বলছি শোনো আইএনএই তো শোনো, যুদ্ধটা পরিচালনা করলো। এ ভাই শোনো শোনো শোনো, লেখো লেখো লেখো। ইন্ডিয়ান সুভাষচন্দ্রের হাতে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগের দায়িত্ব অর্পণ করেন। ওকে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগের দায়িত্ব গ্রহণ করেন। দেখো, হ্যাঁ, হয়েছে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ মানে ভারতের স্বাধীনতার একটার জন্য একটা লিগ গঠিত হয়, এবং সেই লিগের আন্ডারে কে, আজাদিন ফৌজ, যেটা আজাদিন ফৌজ মানে সেনাবাহিনী, ঠিক আছে। দেখো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ একটা মানে সংগঠন, সেই সংগঠনের দায়িত্ব দেওয়া হয় সুভাষচন্দ্র বসুর হাতে। এবার সুভাষচন্দ্র বসু কি করেন, পরবর্তীকালে 25শে আগস্ট কি হয়, সুভাষচন্দ্র বসু আনুষ্ঠানিকভাবে যেটা আজাদিন বাহিনীর, যে আজাদিন বাহিনী সেইখানে তার নেতৃত্ব গ্রহণ করেন। ওকে, তাহলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ আর আজাদিন বাহিনী বা আজাদিন ফৌজ একই জিনিস না, বোঝা গেল? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগ একটা, এবং এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লিগের মানে কাজকর্ম করে থাকে কে, আজাদিন ফৌজ। এই আজাদিন ফৌজের দায়িত্ব গ্রহণ করেন কে, নেতাজি সুভাষচন্দ্র বসু 25শে আগস্ট। ওকে, তারপরে তিনি দায়িত্ব গ্রহণ করার পর সেই আজাদিন ফৌজের আমূল পরিবর্তন তিনি গ্রহণ করেন। কিভাবে সেনাবাহিনীর সংখ্যা বাড়ানো যাবে, কিভাবে দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য। স্যার ওই লাইনটা একবার বলুন তো, লিখে নেই, একটু বলুন, লিখে নেই ওখানটা। আমি তো ওইখানে বারবার বলছি লেখো। ডেট সহ লিখিয়ে দিন। কোন পর্যন্ত লিখেছে লাস্ট বলো? দায়িত্ব অর্পণ করেন। দায়িত্ব অর্পণ করেন। নেক্সট দেখো, 25শে আগস্ট সুভাষচন্দ্র আনুষ্ঠানিকভাবে আজাদিন বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। আজাদিন বাহিনীর নেতৃত্ব গ্রহণ করেন। নেক্সট, এবার অনেক কিছু হয়েছে, ওগুলো কিছু লিখতে হবে না, চুপচাপ শুনে যাও। তো এরপরে যেটা বললাম যে এই সেনাবাহিনী নেতৃত্ব গ্রহণ করার পরে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য কিভাবে এই আজাদিন ফৌজের সেনাবাহিনী বাড়ানো যায় সেগুলো তিনি বিভিন্নভাবে তিনি চেষ্টা করেন। তারপরে তার সেনাবাহিনীর যে মানে বিভিন্ন ব্রিগেড তৈরি করেন, বিভিন্ন তার সেনাদলে কয়েকটা ব্রিগেড তৈরি করেন, সেই ব্রিগেড গুলো তিনি আলাদা আলাদা নাম দেন, ঠিক আছে। যেমন গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, নেহেরু ব্রিগেড, অর্থাৎ ভারতের যে স্বাধীনতা সংগ্রামী, তারা ভারতের স্বাধীনতার জন্য লড়ছে, তাদের নামে তিনি কি করেন, সেই ব্রিগেডের নাম দেন। ওকে, এবং মেয়েদের জন্য যে প্রচুর মানে বালিকারা কিন্তু এই সেনাবাহিনীতে যোগদান করেন, ঝাঁসি রানী ব্রিগেড। ওকে, এরকম। তবে নেতাজি সুভাষ নামে আর কি কোনো ব্রিগেড করতে চায়নি, নাম দিতে চায়নি, কিন্তু শাহনাজ ওয়াজের নেতৃত্বে তিনি মানে নেতৃত্বে বলতে তার অনুরোধে তিনি একটা নতুন একটা ব্রিগেডের নাম দেন, সুভাষ ব্রিগেড। ওকে, তো এরকম আর কি কিছু ব্রিগেড তৈরি করেন, এগুলো লেখো। এবার লেখো, লেখো তিনি সেনাবাহিনীতে কয়েকটি ব্রিগেড বা বাহিনী তৈরি করেন। যেমন গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, নেহেরু ব্রিগেড, এবং বালক ও বালিকাদের জন্য বাল সেনাদল। নামগুলো একবার রিপিট করুন। গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, নেহেরু ব্রিগেড,
সুভাষ ব্রিগেড। হ্যাঁ, বাল সেনাদল, বালক বালিকাদের নিয়ে বাল সেনাদল। আর মহিলাদের নেতৃত্বে লক্ষ্মী স্বামীনাথন গড়ে তোলেন ঝাঁসি রানী ব্রিগেড। লক্ষ্মী স্বামীনাথন তৈরি করেন ঝাঁসি রানী ব্রিগেড। শাহানওয়াজ খানের নেতৃত্বে গঠিত হয়। স্যার একটু আস্তে বলুন না, একটু আস্তে বলুন। আচ্ছা, লক্ষ্মী স্বামীনাথন গড়ে তোলেন হ্যাঁ ঝাঁসি রানী ব্রিগেড। ঝাঁসি রানী ব্রিগেড। হ্যাঁ, ঝাঁসি রানী ব্রিগেড। তারপর বলুন। নেক্সট লেখো, শাহানওয়াজ খানের নেতৃত্বে গঠিত হয় সুভাষ ব্রিগেড। তিনি তার নামে কোনো নেতৃত্ব মানে ব্রিগেড করার জন্য তিনি ছিলেন আর কি, রাজি ছিলেন না, তবুও জোর করে শাহানওয়াজ খান তার নামে একটা ব্রিগেড তৈরি করেন, সেটা হচ্ছে সুভাষ ব্রিগেড। নেক্সট, শাহানওয়াজ খান ছাড়াও ধিলন মানে কি স্যার একটু বলুন তো লাইনটা আরেকবার বলুন। প্যারা চেঞ্জ করে লেখো। নেক্সট, শাহানওয়াজ খান ছাড়াও জিএস ধিলন পি কে সাউগাল বলা হয়, কোন কোন বইতে সাউগাল আছে, সাউগাল বা সেওগাল। সেহগাল ওই লক্ষ্মীর সঙ্গে বিয়ে হবে তো। হ্যাঁ, সেওগাল ছিলেন আজাদ হিন্দ বাহিনীর দুজন বিশিষ্ট সেনাধ্যক্ষ। ভিলনের পরে কার নাম বলছিলেন? সেওগাল, পি কে সেওগাল। সেহগাল আর ঢিলনের মাঝে শাহানওয়াজ খান। দুজন কেউ বিশিষ্ট লিখেছিল লাইনটা একটু বলো তো, স্যার বলতে পারছে না, একটু আরেকবার বলো তো কেউ। আচ্ছা বলছি, শাহনওয়াজ খান ছাড়াও জিএস ধিলন, পি কে সাউগাল ছিলেন আজাদিন বাহিনীর দুজন সেনাধ্যক্ষ। ঠিক আছে, শুনেছ? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, বিভিন্ন সেনাবাহিনী তৈরি হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে 1943 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর, এই দিনটা খুবই ইম্পর্টেন্ট। এই দিনে আর কি নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদিন সরকার গঠন করেন, অর্থাৎ ভারতের যে সরকার সেটা তিনি প্রতিষ্ঠা করেন। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ 1943 সালে ভারত সরকার গঠন হয় এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর এই যে 21শে অক্টোবর, ঠিক আছে, এই দিনটা আজাদিন সরকার গঠন করেছিলেন। এই আমাদের ভারত সরকার বর্তমানে মোদী কিছুদিন আগে কিন্তু এই 21শে অক্টোবরকে ভারতের প্রথম স্বাধীনতা, এরা কিছুদিন আগে এটা নিয়ে চর্চা হয়েছিল, প্রথম স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল এবং দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুকে করা হয়েছিল, এরকম একটা কাঙ্গনা রানাওয়াত বলেছিল প্রথম প্রথম আমাদের প্রধানমন্ত্রী নেতাজি সুভাষ চন্দ্র বোস। খুব ট্রোল হচ্ছিল এটা নিয়ে, হুম, কিন্তু এটা অশিক্ষিত মূর্খ এসব বলছিল কাকে? কাঙ্গনা রানাওয়াতকে। আহ, ও কিন্তু বলেছে অন্যদিক থেকে ঠিকই বলেছে, কিন্তু যারা মানে এই স্টোরিটা যারা জানে না তারা ট্রল করছে আর কি। হ্যাঁ, সে তো অবশ্যই বুঝবে। তো 21শে অক্টোবর, হ্যাঁ ওটা লিখে নাও, ওটা লিখে নাও। 1943 সালে, আচ্ছা, 1943 সালে 21শে অক্টোবর নেতাজি সিঙ্গাপুরে আজাদিন সরকার, যেটা স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠা করেন।
ওকে, এবং সরকার গঠন করার পরে কি হয়, যুদ্ধ ঘোষণা করেন। 21শে অক্টোবর সরকার গঠন হলো, 22 তারিখ রেস্ট নিল, 23শে অক্টোবর যুদ্ধ ঘোষণা করেন, ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। দেখো 23শে অক্টোবর ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তো দেখো এই সরকার গঠন করার সঙ্গে সঙ্গে আজাদ হিন্দ সরকার গঠন করার সঙ্গে সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই যে আজাদ হিন্দ সরকার, যেটা স্বাধীন ভারত সরকার, এই ভারত সরকারকে স্বীকৃতি দেন। প্রায় 9টা দেশ স্বীকৃতি দেন, জাপান, থাইল্যান্ড, জার্মানি, ইতালি থেকে শুরু করে পৃথিবীর 9টা দেশ রাষ্ট্র এই আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দেন। ওকে, এবং এই জাপান জাপান আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সেই সময় জাপানে ছিল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেয়। ঠিক আছে, মানে দ্বীপ দুটো দিয়ে দুটো দ্বীপ ভারতবর্ষে আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দেয়। ওকে, একটা হচ্ছে কি আন্দামান নিকোবর, আর একটা স্বরাজ, আন্দামান, আর একটা স্বরাজ আর স্বদেশ। হ্যাঁ, একটা শহীদ আর একটা স্বরাজ। হ্যাঁ হ্যাঁ, শহীদ শহীদ, হ্যাঁ শহীদ আর স্বরাজ। হ্যাঁ, তার মানে হচ্ছে একটা সরকার গঠন হয়ে গেল, একটা দেশ তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের ভারতের প্রকৃত স্বাধীন দেশের প্রথম প্রধানমন্ত্রী। এটাই হলে তাহলে খুব ভালো হয়, কিন্তু মনে হচ্ছে হবে না এই সরকার কোনদিন। চলো এটা লিখে নাও। এই যে 23শে অক্টোবর সুভাষ ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আন্দামানের দুটি দ্বীপ, আন্দামানের দুটি দ্বীপ, ওটা কি লিখবো? লেখো, লেখো কয়েকদিনের মধ্যে জাপান, থাইল্যান্ড, জার্মানি, ইতালি সহ পৃথিবীর 9টি দেশ, 9টি রাষ্ট্র, একটু আস্তে আস্তে please। 9টি রাষ্ট্র স্বাধীন ভারত সরকারের স্বীকৃতি দেন। জাপান, জাপান, থাইল্যান্ড, জার্মানি, ইতালি সহ 9টি দেশ এই সরকারকে স্বীকৃতি দেয়। জাপানের প্রধানমন্ত্রী তোজো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দেয়।